বিএনপি এবং এনসিপি জামাত জুলাইয়ের শক্তি নির্বাচন করেছে, গণভোটের পক্ষে রায় দিয়েছে জনগণ, এবং এই গণভোটের বাস্তবায়ন নিয়ে বিএনপির এক ধরনের যখন ক্ষমতায় আসলো তখন এক ধরনের ভিন্ন সুরে কথা বলছে। সামনে জাতীয় সংসদ নির্বাচনের অধিবেশনে আসলে এনসিপি জামাত হয়তো জয়েন করবে, কিন্তু গণভোটের বাস্তবায়ন নিয়ে, অর্থাৎ এই যে সংবিধান সংস্কারের যে পরিষদ হিসেবে সদস্য হিসেবে আপনারা সদস্য নিলেন, মানে শপথ নিলেন না, তাতে কিন্তু এক ধরনের বৈপরীত্য বা দূরত্ব তৈরি হলো। এটা কোনো রাজনৈতিক সংকট তৈরি করবে কিনা প্রথম দিন থেকেই? সংসদ কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মিললাম টেলিভিশন যারা দেখছেন এবং বিজ্ঞদের আলোচককে আমার শুভেচ্ছা। আমি মনে করি যে সংসদ 12 তারিখে শুরু হবে, মানে আর একদিন পরে। এখন জুলাই সনদ যেটা বাস্তবায়ন করার কথা সেটা তো বিএনপি অস্বীকার করে নাই। বাস্তবায়নের পদ্ধতি নিয়ে হয়তো আলোচনা হবে, বাস্তবায়ন তো করতেই হবে। জুলাই সনদের প্রতি আমরা সবাই তো শ্রদ্ধাশীল। এখন যে কথাটা আসে যে জুলাই সনদের পক্ষে যদি আমরা হ্যাঁ ভোট নিতে না বলতাম বা তারেক রহমান না বলতেন, তাহলে বিএনপি ক্ষমতায় যেত, অর্থাৎ আসন পেত না, যে কথাটা বলা হচ্ছে। এই কথাটার সাথে আমি একমত না। কারণ বিএনপিকে যারা ভোট দিয়েছে তারা না ভোট দেওয়ার কথা বললেও দিত। আর আজকে যে বাস্তবতা, বিএনপি যদি ৭৮-৭৯ জন বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফররা যদি স্বতন্ত্র না দাঁড়াতো, তাহলে বিএনপি 270 থেকে 275 আসন পেত। 270 আসন তো পেতই। বিএনপির মির্জাফরদের জন্য আজকে এতগুলি আসন বিএনপি হাতছাড়া হয়েছে। যেমন আমার ওখানে বিএনপির মির্জাফর বিশ্বাসঘাতক যারা ছিল তারা স্বতন্ত্র ইলেকশন করেছে, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারপরেও তারা শেষ বেলায় গিয়ে তারা কিন্তু ধানশিরকে পরাজিত করার জন্য দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়েছে। আজকে তারা যে কথা বলছে, আওয়ামী লীগ যদি ভোট না দিত তাহলে জামাতের 4 গুণ ভোট কেন? আসন ওই 20-এর মধ্যেই থাকতো যদি বিএনপির বিশ্বাসঘাতকরা না করতো। বিএনপির অনেক নেতাকর্মী, আমি দল করে বলতে চাই, অনেক বিশ্বাসঘাতক বিএনপি যারা স্বতন্ত্র দাঁড়ায় নাই যেখানে, সেখানে অনেকে বড় বড় নেতা তারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা জামাতকে ভোট দিয়েছে। সম্পূর্ণ বিএনপি নেতারা বিএনপি ধানের ভোট দেয়নি, কিন্তু কর্মীরা সোচ্চার ছিল, যে কারণে সেখানে আমাদের প্রার্থীরা জয়লাভ করে এসেছিল। আমার ওখানে যেমন বিশ্বাসঘাতক 2 জন ছিল, একজন সাবেক এমপি, তারা কিন্তু একজন উদ্যোগ করে আরেকজনের পক্ষে গেছিল। তারপরে ইলেকশনের আগের দিন এবং ইলেকশনের দিন দুপুর পর থেকে তারা সেখানে জামাতের পক্ষে তারা ভোট দেওয়ার জন্য বলল, যে কারণে আমি প্রথমে 1176 ভোট, তারপরে এটা করে, তারপর প্রশাসনিক আশ্চর্য কিছু ছিল দিয়ে আমাকে হারিয়ে দিল। যদি বিশ্বাসঘাতক না থাকতো, সন্ত্রাস না থাকতো, তো 50,000 ভোট দিয়ে আমি আগে থাকতাম। আমার পার্শ্ববর্তী পাবনা 3, সেখানে হাসান জাবির 2, আনোয়ার ইসলামের আগে 2 বার এমপি ছিল, সে বিএনপির নেতা ছিল। ওই বিশ্বাসঘাতক না থাকতো, তাকে আমি জেলা বিএনপি আহ্বায়কের পারবে নিয়োগ করেছিলাম। সেও শেষ বেলায় গিয়ে তার ভোটটা যদি সে নিত, তাহলে কিন্তু ওখানে হাজার 2 জিতে যায়। সেখানেও সে গিয়ে ওখানে গিয়ে সেখানে 2,500 ভোটে মাত্র হাজার দাবি নিয়েছে। আমারও ওরকম 2,500 ভোটে আমার কার্যকরী হারাই দেওয়া হবে। আজকে যে কথাটা বলা হচ্ছে, তারেক রহমান যদি বিএনপিকে কর্মীদের না ভোট দিতে বলতো, তাও বিএনপির বিশ্বাসঘাতকতা না দাঁড়াতো আর বিশ্বাসঘাতকতা না করতো, মুনাফিকে না করতো, তো বিএনপি 270 বা 72 আসন বিএনপি কিন্তু পেত। এই কথাটা ঠিক না যে হ্যাঁ ভোটের পক্ষে বলেছে বলেই বিএনপি মেজরিটি পেতে, এটা মোটেই ঠিক না। বরঞ্চ বিএনপির বিশ্বাসঘাতকরা যদি বিশ্বাসঘাতক না করতো, তাই না ভোটের পক্ষে বললেও তারা ভোট দেবে, কিন্তু বিএনপি না ভোটের পক্ষে বলবে না। কারণ বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, নোট অফ ডিসেন্ট দেওয়া থাকা সত্ত্বেও, তারপরে বিএনপি যাতে স্বচ্ছ রাজনীতি করে, সেই কারণে বিএনপির চেয়ারম্যান মানে তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন। হ্যাঁ ভোটের পক্ষে যেভাবে রাষ্ট্রযন্ত্র থেকে প্রচার প্রচারণা চালানো হয়েছিল, শত প্রচার প্রচারণা চালানোর পরেও যদি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান না ভোটের কথা বলতেন, তাহলে যেমন ভাবে মেজরিটি পেয়েছে, ঠিক না ভোটও কিন্তু এখানে জয়যুক্ত হতো, মানে হ্যাঁ ভোটও কিন্তু জয়যুক্ত হতো না যদি বিএনপি না ভোটের কথা বলতো। তাই এখানে বিএনপিকে সন্দেহ করার কোনো কারণ নেই, এবং বিএনপি সামনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করলো তাই করবে, সবার সঙ্গে আলোচনা করেই করবে। ইতিমধ্যে তারেক রহমান তার প্রমাণ দিয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে, ম্যাডাম খালেদার বিরুদ্ধে, জিয়া রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে যত অপপ্রচার করেছে, বিশেষ করে জামাত জোট যে সমস্ত ভাষা ব্যবহার করেছে, 1, 2, 3, 4, তারেক রহমান এটা সেটা যত জঘন্য করে তার মুখ উচ্চারণ করা যায় না। তারপরেও কিন্তু তারেক রহমান সাহেব উনি জামাতের ইতে গেছেন,
আমিরের বাসায় গেছেন, পিতার বাড়িতে যাচ্ছেন, সব জায়গায় উনি যাচ্ছেন। তা আমার মনে করি এই মুহূর্তেই এমনি আপনার ইরানের ভয়াবহ যুদ্ধ চলছে, ইসরায়েল আমেরিকা মিলে যে অবস্থা আছে, এমনি তেলের দাম বেড়ে যাচ্ছে। এবং আজকে মিডল আসলে ইস্টে আমাদের যে যে মানুষগুলো যেত যারা শ্রমিক, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমার মনে হয় যে প্রথমেই নেগেটিভ জায়গায় না গিয়ে দেশের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধীরে ধীরে অবশ্যই জুলাই শহীদদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে, দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, সবাই মিলেই দেশটাকে এগিয়ে নিতে হবে। এখনই কোনো সব শেষ হয়ে গেল, এখনই শেষ হয়ে গেল এরকম ভাবার কোনো কারণ নাই। এরকম সংকট সৃষ্টি হবে বলে আমি মনেও করি না। এই সংকট লাভ হবে কেন? এই সংকট সৃষ্টি হলে বিএনপি লাভ হবে না, এই সংকট সৃষ্টি হলে জামাতের লাভ হবে না। এই সংকট সৃষ্টি হলে, আমাদের মধ্যে সংকটটা সৃষ্টি হলে লাভ হবে কিন্তু তৃতীয় পক্ষ। যাদের ভোটে জামাত এই 31% ভোট পেল, তারাও কিন্তু আগামীতে দাঁড়িয়ে যাবে তাদের জায়গায়, হয় ভোট দিতে আসবে না। তারা যদি জায়গা করে নিতে পারে, তাহলে জামাতের আসন ওই 8 থেকে কমে আবার 20-এর ঘরে কিন্তু চলে আসবে। অতএব এখানে এই হিসাবটা মনে রেখে কিন্তু আমাদের চলা উচিত। লস কিন্তু জি সবারই হবে, লাভ হবে জি হাবিব ভাই, জুলাইয়ের হাবিব বিপক্ষে ভাই, তার। জি হাবিব ভাই, ধন্যবাদ। আপনি বলেছেন কিন্তু কতগুলো প্রসঙ্গ আছে, আমরা নিশ্চয়ই দেশ ভালো ভাবে চলুক, আমাদের ভালো কিছু জনগণ পাক, সেটা আমরা চাই। কিন্তু যে সংকটের আশঙ্কার কথা বলা হচ্ছে, মঞ্জুর ভাই আপনার কাছে আসতে চাই যে সংস্কারের ভবিষ্যৎ কি হবে। অর্থাৎ আমরা তো বলেছিলাম যে 24 যে আগস্টের বিপ্লব বা উত্থানের পরবর্তী সময় বাংলাদেশ যেভাবে চলবে সেটি যেন পুরনো ধারায়, পুরনো ধাঁচে ফিরে না যায়। এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, দলগুলোর ভিতরে সংস্কার করা, জবাবদিহিমূলক একদম সুশাসনমূলক ব্যবস্থা প্রণয়ন করা, একদম নানা রকম সংস্কার নিয়ে তো সিদ্ধান্ত আছে, যেটা গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত আছে, আমাদের সাংবিধানিক নানা সংস্কার। বিএনপি এবং জামাতের মূল জায়গাটি, দ্বন্দ্বের জায়গাটি, মিলনের জায়গাটা আমরা দেখেছি যে তারা জুলাই শক্তি, তারা আওয়ামী লীগের যে ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছে, একটি জায়গায় তারা এক, কিন্তু সামনের দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে তারা কতটা এক জায়গায় থাকতে পারবে বলে মনে করেন, বা চ্যালেঞ্জগুলো আসলে কি হতে পারে মঞ্জু ভাই? দেখেন যে এইখানে জাতীয় ঐক্য ছাড়া আর কোনো বিকল্প নেই। যদি আমরা দ্বিধাবিভক্ত হই, তাহলে কিন্তু আবার নানা প্রক্রিয়ায় ফ্যাসিবাদী চক্র বিভিন্ন ভাবে, বিভিন্ন শেপে, বিভিন্ন ফর্মে আবার কিন্তু বেরিয়ে আসবে। সুতরাং সেই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা যে এই ডিক্টেটরকে, আপনার স্বৈর শাসনকে পরাজিত করে একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছি। এই যাত্রা সহজ ছিল না। এই যাত্রা সহজ ছিল না। এইখানে আপনার অ্যাকচুয়ালি ২ টা ফ্যাসিবাদী শক্তি হোক, একটা ফ্যাসিবাদী শক্তি আর একটা অদ্ভুত এক ডিক্টেটর, এই ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, তাকেও কিন্তু অনেকভাবে চাপ সৃষ্টি করে এই ইলেকশনটা আদায় করতে হয়েছে। সুতরাং এখানে কঠিন পথ অতিক্রম করে এসেছে। এখন এইখানে এসে হোঁচট খাবে, আমি সেটা মনে করি না। আমি মনে করি ২ দলই প্রজ্ঞার পরিচয় দিবে। আরেকটা বিষয় যেটা আমার প্রথমেই আমি বলেছি, যে জুলাই সনদে যেসব আপনার সংস্কারের কথা বলা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সবাই সবকিছু মানতেছে না, এটাও সত্য। যেমন আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দরকার নাই। আমরা একটা ইউনিটারি কান্ট্রি, একটা নেশন স্টেট। আমি মনে করি যে জাতি হিসেবে বাঙালি, এটা কেটে দেওয়া উচিত না। আবার অনেকে মনে করে যে এটা কেটে দেওয়া উচিত। এইভাবে এই বিষয়ে ডিসিশন নেওয়ার একমাত্র অধিকার এই সার্বভৌম সংসদের। এবং আপনি দেখেন, আজ কালকেও দেখলাম শাহদিন মালিক বলল যেসব বিষয়গুলি সবাই এগ্রি করছে, সব পলিটিক্যাল পার্টিগুলি এগ্রি করছে, সেগুলোতে অ্যামেন্ডমেন্ট হিসেবে আনাই যায়, পার্লামেন্টে পাশ করে ফেলানো যায়। সবাই মিলে যদি 2/3 মেজরিটি আছে বিএনপির এবং এই বিরোধী দলের, সবাই মিলে পাশ করলেই তো সেগুলি সংবিধানের অংশ হয়ে যায়। এখানে পার্থক্য হচ্ছে যে যে প্রক্রিয়ায় আলী রিয়াজরা এটাকে ইমপ্লিমেন্ট করতে গেছে, সেইখানে সেগুলি কিন্তু, যেটা এখানে যদি আপনি দেখেন যে গণভোট হয়েছে কিন্তু 2টাই শুরু করে। একটা ছিল জুলাই সনদ, আর একটা ছিল সংবিধান সংস্কার পরিষদের আদেশ, যেটা 2025, এই আদেশটা হ্যাঁ বাস্তবায়ন, এই আদেশটা, এই যে আদেশটার ভিতরে যেসব এলিমেন্ট গুলি ঢুকানো হয়েছে, সেগুলি কি
ঐক্যমত হয়েছে সেসব বিষয় তো ঐক্যমত হয় নাই। এগুলি তো পরে ঢুকাই দিচ্ছে যে এইভাবে আমরা ই করবো। এবং এটাকে আপনি গণভোটে দেন কিভাবে? আপনি তো একটা অধ্যাদেশকে র্যাটিফাই করার অধিকার হচ্ছে আপনার এই সংসদের। আপনার সংসদকে পাশ কাটিয়ে আপনি এটাকে গণভোটে দিয়ে দিলেন একটা অধ্যাদেশকে। এটাও তো ঠিক হয়নি, এটাও তো আপনি করতে পারেন না। আরেকটা জিনিস আছে, এখানে বলা হয়েছে যে আইনগুলি তারা এই পরিষদ পাশ করবে সিম্পল মেজরিটিতে, সেটা সংসদে যাবে না। সংসদে না যেয়ে এটা, এমনকি এটার বিরুদ্ধে কেউ মামলাও করতে পারবে না। কিন্তু আমরা জানি যে সংসদে যেসব আইন পাশ হয়, সেই আইনগুলিকে ইন্টারপ্রেট করার একমাত্র অধিকার হচ্ছে আপনার অ্যাপিলেট ডিভিশনের। অ্যাপিলেট ডিভিশনই কিন্তু আইনগুলিকে বলতে পারে যে এই আইন এই সংবিধানের পরিপন্থী। যদি পরিপন্থী হয় তাহলে কিন্তু সাংঘর্ষিক হয়, তাহলে কিন্তু বাতিল করে দেয়। এখন যদি আপনার এই আপনার এই যে বিচার বিভাগকে এই অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে যে আমাদের যে মূল তিনটা বিভাগ, একটা হচ্ছে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আর হচ্ছে আইন বিভাগ মানে লেজিসলেটিভ, এই তিন বিভাগের মধ্যে যে একটা ব্যালেন্সটা আপনি নষ্ট করে দিচ্ছেন। এই জিনিসগুলি আপনার আলী রিয়াজ এবং তারা এটা খুব সম্ভব বুঝলেও তারা বুঝে নাই, হয়তো তারা হয়তো বুঝে নাই, তড়িঘড়ি করে তারা উদ্ভট একটা জিনিস চাপাই দিয়ে যাচ্ছিলেন যে এটা হতো একটা আমেরিকান প্রোডাক্ট। এই জিনিসটা এইভাবে যে গণপরিষদে করা, আপনি যেমন আগে যে হ্যাঁ, না ঠিক আছে।